ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব সংখ্যা 28। প্রীতমের চিৎকার শুনে তনুশ্রী বেগম, অনন্যা বেগম, আরতি বেগম ছুটে এসেছেন। প্রেম চিৎকার দিয়ে বলে, কি বলছো দাদান? প্রীতম আর কোনো কথা না বলে উদ্গ্রমত ছুটে গেল বাড়ির বাইরের দিকে। অনুশ্রী বেগম বোধহয় কথাটা ঠিকমতো হজম করতে পারলেন না। উনার প্রণয়ের অ্যাক্সিডেন্ট, এটা বুঝতে উনার ব্রেনে প্রসেস হতে সময় নিল। মমতাময়ী সন্তানের বিপদের কথা শুনতেই ওনার মাথা চক্কর দিয়ে উঠল। মাথা শুধু একটা কথাই পাক খাচ্ছে, আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। অনুশ্রী বেগম জোরে কেঁদে ওঠে, আব্বু আব্বু বলে দুইবার আর্তনাদ করে জ্ঞান হারালেন। তনুশ্রী বেগম ও অনন্যা বেগম ছুটে এসে বড়জাকে ধরলেন। ড্রয়িং রুমের হই হুল্লোড় আর চিল্লাচিল্লি মুহূর্তেই যেন রূপ নিল আর্তনাদে। দুই কর্তা আর প্রহেলিকাও ছুটে এলো ড্রয়িং রুমে। সাদমান সিং তার গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এত চেঁচামেচি কিসের এখানে? কথা বলতে বলতে ওনার চোখ গেল অনুশ্রী বেগমের দিকে। তিনি ছুটে গেলেন, স্ত্রীকে ধরলেন, উত্তেজিত কণ্ঠে বললেন, কি হয়েছে অনু? অন্যরা সবাই পাথরের মতো নিশ্চুপ দাঁড়িয়ে আছে, কেউ বিশ্বাস করতে পারছে না এই কথা। প্রহেলিকা পরিণীতাকে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে? পরিণীতা কথাটা বিশ্বাস করতে পারছিল না। তার বড় ভাই প্রহেলিকার ধাক্কায় হুঁশ ফিরল তার। সে টলটলে চোখে তাকালো আপুর দিকে। প্রহেলিকা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রহেলিকা আবারও জিজ্ঞাসা করলো, কি হয়েছে বল? পরিণীতা এবার কথার জবাব না দিয়ে আচমকা কেঁদে উঠল। প্রহেলিকা, সাদমান শিকদার, খলিল শিকদার আর সোহেব সাহেব হকচকিয়ে উঠলেন। পরিণীতা কাঁদতে কাঁদতে বলল, বড় দাদান অ্যাক্সিডেন্ট করেছে আপু। কথাটা শুনতে প্রহেলিকা সর্বাঙ্গ কেঁপে উঠল। হৃৎপিণ্ডে চাপ অনুভব করলো। সে মুহূর্তে অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ল। সে পরিণীতার কাজ ঝাঁকিয়ে পড়ল, কি 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 বলছিস এসব? কোথায় আছে প্রণয়? কতটুকু ইনজার্ড হয়েছে বল আমাকে, বল। চুপ করে আছিস কেন? প্লিজ বল বোন। বলতে বলতে চিৎকার করে ওঠে প্রহেলিকা। সবাই অবাক চোখে প্রহেলিকার দিকে চেয়ে আছে। পরিণীতা কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু জানি না আপু। ঝুমঝুমে বৃষ্টি পড়া থেমে গেছে। মিনিট 5 হলো। আকাশে তীব্র আলোর ঝলকানি, পর বিকট শব্দ, বিদ্যুৎ চমকাচ্ছে। পরিবেশ থেকে থেকেই সহজে ধরা দিচ্ছে না। কিছুক্ষণের মধ্যে পুনরায় ঝড় শুরু হবে, ঝুম বৃষ্টি নামবে। বাইরে তখনও প্রবল হাওয়া বইছে। প্রীতম বাড়ি থেকে বেরিয়ে উন্মাদের মতো ছুটে এসেছে গ্যারেজের দিকে। সে সামনের দিকে এক পা বাড়াতেই পেছন থেকে একটা পরিচিত অথচ ব্যথাচুর কণ্ঠ কানে পৌঁছায়। আপনা আপনি প্রীতমের পা থেমে যায়। প্রীতম বুকের মাঝে সূক্ষ্ম সুচালো কিছু একটার আঘাত অনুভব করে। পেছন থেকে কান্না মিশ্রিত কণ্ঠে কেউ ডাকলো, ভাইয়া। তীব্র বেগে পেছন ফিরে তাকাতে প্রীতমের কলিজায় মোচড় দিয়ে উঠল। প্রিয়তা ছুটে এসে ধপ করে বসে পড়ল প্রীতমের পায়ের কাছে। প্রীতম করম চোখে তাকিয়ে রয়েছে বোনের দিকে। হঠাৎই প্রিয়তা প্রীতমের দুপা শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। অশ্রুসিক্ত চোখে অনুরোধ করলো, আমাকেও নিয়ে চলো ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে আমার প্রণয় ভাইয়ের কাছে নিয়ে চলো। আমার প্রণয় ভাইকে আমার প্রণয় ভাইয়ের হয়তো অনেক কষ্ট হচ্ছে, হয়তো অনেক ব্যথা পেয়েছে, আমাকেও তোমার সাথে নিয়ে চলো প্লিজ ভাইয়া। কাঁদতে কাঁদতে উন্মাদের মতো বিলাপ করতে লাগলো প্রিয়তা। তার কেমন যেন বিষাক্ত অনুভূতি কাজ করছে এই মুহূর্তে। সে পৃথিবীর কাউকে বোঝাতে পারবে না। প্রিয়তা ছটফটিয়ে ওঠে, উনি আমাকে বলেছিলেন আমি নাকি ওনার সব যন্ত্রণার একমাত্র ওষুধ। আমি পাশে থাকলে নাকি ওনার কোনো কষ্ট অনুভব হয় না। উনি আরও বলেছিলেন ওনার অসুস্থ থাকলে যেন আমি সবসময় ওনার পাশেই থাকি। তবে নাকি উনি পুরোপুরি সুস্থ থাকবেন। তাই আমাকে আমার প্রণয় ভাইয়ের কাছে নিয়ে চলো ভাইয়া। ও ভাইয়া প্লিজ ওনার কাছে নিয়ে চলো। আমার অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মরে যাচ্ছি, বুকের ভেতর খুব ব্যথা করছে ভাইয়া। বলতে বলতে প্রিয়তা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। প্রীতমের পা শক্ত করে জড়িয়ে ধরল। নীল চোখ বেয়ে গড়িয়ে পড়ল অনর্গল জলরাশি। যেন যেই জলরাশিতে ভানরসি উত্থাল ঢেউ। বিধ্বস্ত চোখ মুখে চুলের খোপা খুলে গেল। ঘাসের উপর লুটোপুরি খাচ্ছে প্রণয়ের প্রাণবতী অদরে পুতুলের মতো যন্ত্রণায় ছটফট করছে আর কাঁদছে। এই দৃশ্য দেখলো প্রণয়। নিশ্চি এখানে হার্ট অ্যাটাক করতো। কলিজার টুকরা বোনের এমন আর্তনাদ প্রীতমের হৃৎপিণ্ডে এফোড় এফোড় করে দিচ্ছে। সে প্রিয়তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ধীরে বলল, শান্ত হ বোন, তোর প্রণয় ভাইয়া কিছু হবে না। প্রিয়তা আবারও জোরে কেঁদে উঠল। এতক্ষণে প্রেম আর সাদা ভেসে দাঁড়িয়েছে। প্রেমেরও কলিজায় জ্বলছে। আদরের বোনের এমন করুণ অবস্থা দেখে কণ্ঠ তো তারও কেঁপে উঠেছে। ভাই তো তাদেরও। তবুও কেন এই মেয়েটাকে দেখে এমন এমন মনে হচ্ছে? ওর কষ্টের তুলনায় তাদের কষ্ট যেন কিছুই না।
প্রীতম বোনকে তুলে বুকে জড়িয়ে নিল। চোখের পানি মুছতে মুছতে বলল, জানি তোকে বড় দাদানের মতো সামলাতে পারবো না বোন, তাই সেই চেষ্টা করলামও না। কাঁদিস না বোন, নিয়ে যাব তোকে। সাদাব অবাক চোখে তাকিয়ে প্রিয়তার দিকে, বিধ্বস্ত চেহারার দিকে। সে জানতো এই প্রেমে তীব্র উন্মাদ কেবল প্রণয়ী। সে স্বপ্নেও ভাবেনি প্রিয়তা প্রণয়কে এত ভালোবাসে। প্রিয়তা প্রীতমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বাঁধনহারা কান্নায় ভেঙে পড়ে। প্রীতম প্রিয়তাকে বলল, ওনারা চলে আসার আগে তাড়াতাড়ি গাড়ি বের কর, কুইক। প্রেমও সম্মতি জানিয়ে ছুটে গেল গ্যারেজের দিকে। প্রীতম বোনের মাথায় অনবরত হাত বুলিয়ে দিচ্ছে। প্রিয়তা কেমন যেন বারবার ছটফটিয়ে উঠছে। সে কাঁদতে কাঁদতে বিড়বিড় করলো, আপনি খুব খারাপ প্রণয় ভাই, খুব খারাপ। গাড়ি নিয়ে আসলো প্রেম। প্রীতম প্রিয়তা সাদাব ছুটিকে গাড়িতে বসলো। গাড়িটা চোখের পলকে শিকদার বাড়ি গেট পেরিয়ে চলে গেল। ওরা চলে যাওয়ার মিনিট 2 পর পহেলিকা, পরিণীতা, অরণ্য, সমুদ্র, রাত ছুটে এলো। পহেলিকা পাগলের মতো আচরণ করছে, কিন্তু ওরা এসে প্রেম আর প্রীতমকে কোথাও দেখতে পেল না। পহেলিকা চিৎকার দিয়ে রাজকে বলল, দেখছিস কি, গাড়ি বের কর। রাত ছুটে যেতে গিয়েও থেমে গেল। পহেলিকা রেগে গিয়ে বিরক্ত করে ধমকে উঠল, কি হলো, দাঁড়িয়ে গেলি কেন, যা। রাজ উচ্চতিত কণ্ঠে জবাব দিল, কিন্তু আপু কোন হাসপাতাল সেটা তো মেজদা কাছ থেকে জানা হয়নি। প্রহেলিকা যেন পায়ের নিচ থেকে জমি সরে গেল। সে ধপ করে বসে পড়ল ঘাসের ওপর। আকাশে তীব্র বিদ্যুতের ঝলকানি দেখা গেল। তার কয়েক সেকেন্ডের মধ্যে আবারও ঝুম বৃষ্টি নামলো ধরণীতে। ওরা ভাই বোন অসহায়ভাবে ঠায় দাঁড়িয়ে আছে। প্রিয়তা কাঁদতে কাঁদতে নেতিয়ে পড়েছে প্রীতমের বুকে। বোনের অবস্থা দেখে প্রীতমের জান যেন বেরিয়ে যাচ্ছে। সে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আল্লাহকে উদ্দেশ্য করে বলল, হে মাবুদ, আমার ভাই বোনদের শাস্তি দাও আর শান্তি দাও, আর কষ্ট দিও না। পাপীরা তো বেশ আছে, তবে নিষ্পাপরা কেন তো শাস্তি পাবে? ওদের পাপের কলস কি কখনো পূর্ণ হবে না? দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেল। শিকদার বাড়ির গাড়ি এসে থামলো DCMC হাসপাতালের সামনে। প্রীতম আর প্রেম গাড়ি থেকে নেমে দাঁড়ালো। প্রিয়তার শরীর কাঁপছে। সে সারা রাস্তা আল্লাহর কাছে প্রার্থনা করেছে। আবারও সে একটা প্রার্থনা করে বলল, এমন কোনো দৃশ্য দেখাবে না মাবুদ, যা আমি সহ্য করতে পারবো না। আমার প্রণয় ভাইকে সুস্থ রেখো মাবুদ, ওনার কিছু হলে আমি শেষ হয়ে যাব, বাঁচতে পারবো না একদম। প্রীতম আর প্রেম প্রিয়তাকে নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে পড়লো। প্রীতম হাসপাতালে ঢুকে রিসেপশনকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি হু ইজ দ্য কেবিন নাম্বার? আবরার শিকদার প্রণয় ইজ ইন। রিসেপশনে প্রথমে প্রীতমের দিকে কিছুক্ষণ তাকিয়ে নম্র কণ্ঠে জবাব দিল, লেট মি চেক, ইয়েস মিস্টার আবরার শিকদার প্রণয় ইজ ইন, বাট আই এম সরি, মে আই নো ইয়োর রিলেশন টু দ্য পেশেন্ট? প্রীতম, ইয়েস অফকোর্স, হি ইজ মাই এল্ডার ব্রাদার। রিসেপশনিস্ট, ও, হি ইজ ইয়োর এল্ডার ব্রাদার, নো প্রবলেম, হি ইজ সিকিউরিড ইন কেবিন 3005, third floor, right wing. But just show you visit pass at the lift and you will be allowed in. প্রিয়তা অধৈর্য হয়ে উঠল এসব কথোপকথনে। কেবিনের নম্বরের কানে আসতেই সে সেদিকে দৌড়ে যাচ্ছিল, কিন্তু অপ্রত্যাশিত শব্দ অপচয় কানে আসতে পা থমকে যায়। প্রীতম আবারও ফর্মালভাবেই বলল, থ্যাংক ইউ, বাট মে আই আস্ক হোয়াট হ্যাপেন টু হিম? কুড ইউ কাইন্ডলি চেক অ্যান্ড লেট মি নো? পাশ থেকে একজন বেশ অবাক হলো, হতবাক কণ্ঠে বলে উঠল, ডক্টর বলেছেন ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওনার মস্তিষ্কে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, ফুসফুস ফেটে গেছে, হৃৎপিণ্ডেও আঘাত লেগেছে। ডক্টর অনেক চেষ্টা করছেন, কিন্তু দুঃখজনকভাবে ওনার বাঁচানো সম্ভব হবে না বলে জানিয়েছে। রক্তপাত কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। এমন নির্মম বর্ণনা কানে আসতেই প্রিয়তার দেহে যেন সকল রক্ত ছলাৎ করে উঠল। হৃদয়টা মনে হলো এখনই ভয়ঙ্কর বিস্ফোরণে ঘটেছে। প্রিয়তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। অনেক কষ্ট হচ্ছে। সে বলল, না, আমার প্রণয় ভাইয়ের এমন কিছু হতে পারে না। সে লিফট ছেড়ে সিঁড়িতে দৌড়ে চলে গেল। বোনকে দৌড় দিতে দেখে প্রেমও পিছু ছুটল আর বলল, বোন দাঁড়া। প্রিয়তা কারো কথা না শুনলো কানে, দৌড়ে গেল। তার জন্য এই মুহূর্তে পৃথিবীর জাগতিক সবকিছু যেন তুচ্ছ, সবাই অদৃশ্য। সে কিভাবে 3 তলা পৌঁছেছে জানে না সে। হাঁটুতেও কোনো রকম কোনো ব্যথার অনুভব হচ্ছে না। তার হৃদয়ের ব্যথার কাছে অন্য সব ব্যথা খুবই তুচ্ছ লাগছে প্রিয়তার। চোখে দিয়ে গড়িয়ে পড়ছে তার অনর্গল নোনা জলের স্রোত। খোপা খুলে লম্বা চুলগুলো হাঁটু ছুঁয়ে গেছে, নীল চোখ দুটো চকচক করছে। সে এক ছুটে 300
5 নম্বর কেবিনে চলে এলো। শরীর কাঁপছে প্রিয়তার। সে কেবিনের দরজায় হাত রাখতেই সাহস পাচ্ছিল না, কিন্তু কয়েক সেকেন্ড পার হওয়ার আগেই সে ঝড়ের বেগে দরজা খুলে ভেতর ঢুকে গেল। বিছানায় দিকে দৃষ্টি পড়তেই তার উত্তাল সকল অনুভূতি শান্ত হয়ে গেল নিমিষেই। বিছানায় প্রণয় চোখ বন্ধ করে শুয়ে আছে, কপালে সাদা ব্যান্ডেজ পেঁচানো, দু হাতের উল্টো পিঠ দিয়ে কেননা লাগানো। একটা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, আরেকটা দিয়ে স্যালাইন। সুন্দর সুদর্শন চেহারা নিষ্প্রভ, যেখানে কোনো মলিনতা নেই, নেই কোনো অসুস্থতার চিহ্ন। প্রণয়ের দিকে তাকিয়ে থাকতে প্রণয়ের প্রিয়তার ঠোঁটে কান্না এলো। সে মুহূর্তের জন্য অনুভব হলো শান্ত হয়ে গেল। এই মুহূর্তে যেন সব অনুভূতিরা 100 গুণ হয়ে প্রিয়তার হৃদয়ে আছড়ে পড়ল। প্রিয়তার মন বলল, দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন? ওই যে দেখ, তোর মানসিক শান্তি সুরক্ষিত, ভালোবাসার আধার। প্রিয়তা কি যেন কি হলো জানা নেই, সে বিন্দুমাত্র নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে বিদ্যুতের বেগে ঝাঁপিয়ে পড়ল প্রণয়ের বুকে। প্রণয়ের শরীরে কেঁপে উঠল, তীব্র ঝাঁকুনির ফলে ডান হাতের কেননায় টান লাগলো। চোখের নিমেষে তত্তর করে স্যালাইনে রক্ত উঠে গেল, মুহূর্তে সাদা তরল লালে রঞ্জিত হলো। প্রিয়তা শক্ত করে প্রণয়ের বুকের কাছে সে টাকরে ধরে মুখ কুঁজে দিল, তীব্র কান্নায় ভেঙে পড়ল। তার চোখের পানিতে ইতিমধ্যে প্রণয়ের বুকের কাছে শার্টটা ভিজে গেছে। বুকের ওপর নরম কিছু আছড়ে পড়তেই জেগে গেল প্রণয়, সঙ্গে সঙ্গে নাকে এসে ঠেকল সেই যেন সুবাস। সে প্রিয় নারী সত্তা অনুভব করতেই কম্পন ধরল বুকে, সর্বাঙ্গে হলহল করে ছড়িয়ে পড়ল কোমল মরণ বেদনা। সে বন্ধ করে নিল চোখ, ঠোঁট কামড়ে নিল প্রণয়। বন্ধ চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়ল তরল অশ্রু। প্রিয়নার স্পর্শে অন্তরের আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে। সে মনে মনে তাচ্ছিল্য করে বলল, কেন এসেছিস এখানে? বেঁচে আছি না মরে গেছি দেখতে এসেছিস, নাকি আমার সর্বস্ব কেড়ে নিয়ে মন ভরেনি, এবার প্রাণটাও নিতে এসেছিস? প্রাণ নেওয়ার হলে সেটাও নিয়ে যা। এই প্রণয় শিকদারে যা ছিল সবই তো তোরই, আমার বা কী বা ছিল তুই ছাড়া? যেহেতু তুই আর আমার রইলি না, তবে তুইহীনা এই জীবন নিয়ে আমি কি করব? এর চেয়ে মরে যাওয়া ঢের ভালো। বল, আমিও বড্ড ক্লান্ত জানিস, এই বিষাদময় জীবনে বোঝা আমি আর বইতে পারছি না। তুই নিজের হাতে না হয় মুক্তি দে আমায়, আমি সব সইতে পারবো। চলে যাব তুই, যা বলবি তাই হবে। ছবি না তুই আমায়, চলে যা এখান থেকে, একদম স্পর্শ করবি না, দয়া দেখাবি না। দয়া? আবরার শিকদার প্রণয়ের প্রয়োজন পড়েনি, প্রয়োজনে মরণ গ্রহণ করবে, তবু কারো দয়া গ্রহণ করে বাঁচবে না। চলে যা তুই তোর শুদ্ধের কাছে। প্রিয়তা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলল, আমার খুব কষ্ট হচ্ছে প্রণয় ভাই, খুব আপনাকে দেখতে ইচ্ছে করছিল, আপনার এই অবস্থা কিছুতেই দেখতে পারছি না আমি। আমার খুব খারাপ লাগছে প্রণয় ভাই, আমার কথা একটাবারও ভাবলেন না কেন? আপনার যদি কিছু হয়ে যায় আমি একদম মরে যাব প্রণয় ভাই, 1 সেকেন্ডও বাঁচব না আপনাকে ছাড়া। আপনার কি হয়েছে এটা ভাবতে দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না। আমি আপনাকে বলতে পারি না, বোঝাতে পারি না আমি আপনাকে কতটা ভালোবাসি। ভালোবাসি বলতেই কি এত কষ্ট দেন? ভালোবাসায় আমি জুড়ি নেই, আমার যন্ত্রণা দেওয়াটাও আপনার জুড়ি নেই এই পৃথিবীতে। আপনি আমার সব থেকে বেশি কষ্ট দেন, আবার আপনি আমাকে সব থেকে বেশি ভালোবাসাও দেন। আমি শেষ হয়ে যাচ্ছি আপনার এই বিষাক্ত ভালোবাসায়। আমি না পারছি আপনার কাছে থাকতে, আর না পারছি আপনার থেকে দূরে যেতে। আপনার ভালোবাসায় আমি অভ্যস্ত হয়ে গেছি, অথচ সেখানে আপনাকে 2 মিনিট মন ভরে দেখার অধিকার আমার নেই। আপনি যদি আমারই হবেন, হবেন না, তবে কেনই আমার রক্তের সাথে মিশে গেছেন? আপনার প্রতি কেন এত ভালোবাসা জন্মালো? আপনি কেন এমন করলেন? আমি কি করব এত ভালোবাসা নিয়ে? আপনি তো ভালোই ছিলেন, তবে কেন আজ এটা কাল ওইটা ঘটিয়ে আমাকে শেষ করে দেন? কিসের শত্রুতা আমার সঙ্গে আপনার? প্রিয়তার নাক টেনে বুকের কাছে মাথা টেনে প্রণয়ের মুখের দিকে অশ্রুসক্ত নয়নে তাকালো। প্রণয়ের 2 গালে হাত রেখে কপালে পেঁচানো সাদা ব্যান্ডেজে গোবর চুমু খেয়েই বলল, আপনাকে হয়তো কোনোদিনও বলা হয়নি আপনাকে কতটা ভালোবাসি, কিন্তু বিশ্বাস করুন, আপনার ভালোবাসার পরিমাণ করতে গেলে আপনি তলিয়ে যাবেন। এমনকি আমি নিজেও জানি না আমি আপনাকে কতটা ভালোবাসি, তবে মনের গভীরে শুধু আপনাকে অনুভব করি।
কোন সকালে আপনাকে দেখতে না পেলে সারাটা দিন আমার ছটফটানিতেই যায়। বলতে বলতে সারা মুখে পাগলের মতো অজস্র চুমু খেতে লাগলো। চোখের পানি টুপটুপ করে গড়িয়ে পড়তে লাগলো প্রণয়ের চোখে মুখে। প্রিয়তা আবারও প্রণয়ের বুক লেপটে বিড়বিড় করলো, আপনাকে একটা ছোট মিথ্যে কথা বলেছিলাম বলে আমাকে এতটা কষ্ট দিবেন। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, জানেন প্রণয় ভাই, যদি আপনি ভুল বুঝেন আমাকে দূরে সরিয়ে দেন তখন কেমন করে বাঁচতাম আমি। আমি আপনার চোখের ঘৃণা দেখতে চাইনি, আমি আপনাকে মিথ্যা বলতে চাইনি। ওই দিন ওই লোকটা আমাকে জোর করে জড়িয়ে ধরেছিল, আমাকে চুমুও খেয়েছে, তবে খারাপ কিছু করেনি, তাও ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আপনাকে বলতে পারিনি আমি। বলতে বলতে হু হু করে কেঁদে ওঠে প্রিয়তা। প্লিজ প্রণয় ভাই, আমাকে এভাবে নির্লিপ্তভাবে থাকবেন না। হাগ মি প্লিজ। প্রণয় ভাই একটু জড়িয়ে ধরুন না, আমাকে একটু সান্ত্বনা দিন, খুব কষ্ট হচ্ছে আমার। একটুখানি বলুন, কাঁদবে না। কাঁদছো কেন রক্তচাপা? আমি তো আছি, প্লিজ প্রণয় ভাই, সে সামথিং, জাস্ট হোল্ড মি ফর এ ওয়েল। প্রণয় ভাই, নিড এ লিটল লাভ, এ লিটল প্লেস, আই হার্টিং এ লট, প্লিজ লেট মি রেস্ট ইন ইয়োর আর্মস ফর এ মোমেন্ট, জাস্ট হোল্ড মি প্লিজ। প্রণয়ের ঠোঁটে হালকা হাসি দেখা গেল। দু হাতের ক্যানোলা এক ঝাটকায় টেনে খুলে ফেলতেই হাতের শিরাগুলো বেয়ে ফিনকিতে রক্ত বেরিয়ে এলো। কিন্তু সে সেসবে পাত্তা না দিয়ে প্রিয়তাকে জড়িয়ে নিল। তার জান তার কাছে ভালোবাসা চাচ্ছে। প্রিয়তা কোনোভাবে প্রণয়ের আদর চেয়েছিল, তার থেকে এই নিবিড় কোনো প্রিয় প্রাণটাকে নিজের বুকে মিশিয়ে নিল। দুই হাতে জাপটে ধরল নিজের বুকে, কাঁদতে কাঁদতে বিলাপ বলছিল প্রিয়তা। হঠাৎই কাঙ্ক্ষিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত স্পর্শে চমকে ওঠে, মাথা তুলে ব্যক্তির মুখের দিকে তাকাতে প্রণয় দুর্বল চোখে ধমক দিয়ে বলল, একদম লাফালাফি করবি না, না হলে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলবো। প্রণয়ের কণ্ঠে কানে আসতে প্রিয়তা আবারও হুঁশ ফিরল। সে প্রণয়ের গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। প্রণয় ওর চুলে হাত বোলাতে বোলাতে আদর মাখা কণ্ঠে বলল, কাছিস কেন জান পাখি, আমি তো আছি, কাঁদিস না জান। বলতে বলতে প্রিয়তার চুলের গভীরে ভালোবাসা এঁকে দিল। প্রিয় পুরুষের উষ্ণতা পেতেই প্রশস্ত পেয়ে আরো যেন কান্নার বাঁধ ভাঙল প্রিয়তার। সে আরো জোরে প্রণয়ের শার্ট খামচে ধরে কেঁদে উঠল। প্রিয়তার চোখের পানিতে প্রণয়ের গলা বুক সব ভিজে যাচ্ছে। প্রণয় প্রিয়তার চোখের ছোট্ট দেহটা নিজের সাথে মিশে নিয়ে বলল, আই এম সরি রক্তচাপা, আমি খুব সরি, খুব কষ্ট পেয়েছিস তাই না রে জান। প্রিয়তা কাঁদতে কাঁদতে মাথা নাড়ে ওপর নিচ। প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, তোমাকে ভুল বোঝার জন্য আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিব রক্তচাপা, কিন্তু তোমার এমন ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে প্রণয় শিকদার একবার যেন হাজারবার এমন জীবনের ঝুঁকি নিয়ে বারবার ফিরে আসতে বাধ্য। আমার প্রিয়তমা, আমার রক্তচাপা, আমি তোকে খুব খুব ভালোবাসি জান, অনেক ভালোবাসি। তুই আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকার কারণ। তোর এক কণা ভাগও আমি কাউকে দিতে পারবো না। আমার মাথা ঠিক ছিল না জান, আমি সহ্য করতে পারছিলাম না তুই ওর সাথে, আমি সত্যি মরে যেতাম, পৃথিবীর সব উল্টে পাল্টে দিতাম। যা হয়ে যাক বন্ধু, তুই আমার হয়ে থাক। পৃথিবীর সব উল্টোপাল্টা হয়ে যাক বন্ধু, তুই শুধু আমার হয়ে থাক, শুধু আমার হয়েই থাক। আমি তোকে অনেক কষ্ট দেই তাই না জান, কিন্তু কি করব বল, আমি যে অসহায়। ভালোবাসা পেতে হলে একটু একটু কলঙ্কের কালিও গায়ে মাখতে হয়। ভালোবাসা আমের তুষাদ গ্রহণ করতে হলে তোকেও সহ্য করতে হবে তা। ভালোবাসি যেহেতু, ভালোবাসার সাথে সাথে যন্ত্রণার ভাগও নিতে শিখ। আমি সব সহ্য করলে তুই কেন করবি না? তুই শুধু ভালোবাসা পাবি, এটা হবে না। তুই আমার মৃত্যুর চেয়ে তুই আমার মৃত্যুর চেয়েও তাকে জানিস জান, তবুও দূরে যেতে চাস না। আমি বাঁচতে পারবো না। প্রণয় দুহাতে প্রিয়তার কণ্ঠ নালি চেপে ধরলো, জড়িয়ে ধরলো আবারও। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিল। কেন জানি আজ প্রিয়তার এই কান্না তাকে একটু কষ্ট দিচ্ছে না, বরং খুব খুশি লাগছে তার। সে দেখছে তার রক্তচাপার চোখের পানি, দেখতে পারছে, কিন্তু আজ তার রক্তচাপা তাকে হারানোর ভয়ে কাঁদছে। এটা তার জন্য পরম সুখের। 10 মিনিটের পর প্রিয়তা একটু শান্ত হলো, কিন্তু শরীর এখনো যেন কেঁপে উঠছে। প্রণয় তার মুখ তুলে নরম গাল ঠেকিয়ে দিল। দুষ্টে সে খোঁচা দিয়ে বলল, হয়ে গেছে, আর অভিনয় করতে হবে না, এত ভালোবাসা রাখার জায়গা নেই আমার। প্রিয়তার কান্না থেমে গেল, চোখ মুখ ফোলা ফোলা। মেয়েটা এমন রসগোল্লা রসগোল্লা মনে হচ্ছে প্রণয়ের কাছে। প্রণয় হেসে উঠল, উঠে প্রিয়তার দুগলে টেনে দিয়ে বলল, তাছাড়া আর কি। প্রিয়তা খুব রাগীন হয়েই নিজের ওপর থেকে সেদিকে নজর নেই তার। প্রিয় মানুষেরটার জন্য কেঁদে মরছিল। সে মুখ বাঁকিয়ে বলল, অতি অকৃতজ্ঞ লোক একটা।
প্রণয় শব্দ করে হেসে উঠল। প্রিয়তার মুখে চোখে তাকিয়ে রইল। সে হাসির পানে উফ, অসুস্থ মানুষের হাসিও তো সুন্দর হয়। প্রণয় হাসলে একগালে টোল পড়ে হাসির সাথে আর্মস অ্যাপল ওঠানামা করে। তখন চোখ ফেরানো যায় না। প্রিয়তার মন চায় বড় একটা হা করে অ্যাডামস অ্যাপলটা খেয়ে ফেলতে। বেহায়া সে কিছুতেই সেদিকে থেকে চোখ সরাতে পারে না। প্রণয় প্রিয়তাকে নিজের থেকে তাকিয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে বলল, এভাবে নজর দিচ্ছিস কেন? লজ্জা পেয়ে গেল প্রিয়তা, কিন্তু হঠাৎ কিছু মনে পড়তে চমকে তাকালো প্রণয়ের দিকে। ভয়ের আতঙ্কে তার গলা শুকিয়ে গেল, হাতের উল্টো দিকটা ঘামতে লাগলো। আতঙ্কিত হয়ে চোখ গোলুমোলু হয়ে গেল। প্রণয় ভাই কি আমার বলা সব কথা শুনেছে? আমার বলা পাগলামোগুলোকে তিনি দেখে ফেলেছে? প্রণয় প্রিয়তার হঠাৎ আতঙ্কিত হয়ে যেতে দেখে ভুরু কুঁচকালো। তার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি হয়েছে। প্রিয়তা কাপা গলায় বলল, প্রণয় ভাই, আপ- আমি আসার আগে থেকে কি আপনি জেগেছিলেন? প্রিয়তার প্রশ্ন শুনে প্রণয়ের কপালের ভাঁজ মিলিয়ে গেল। মুহূর্তে তাকালো সে প্রিয়তার দিকে। অস্বস্তিতে ফেলে দিয়েছে প্রিয়তা। সে প্রিয়তার আতঙ্কিত গোল গোল চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে দিল। না, স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করলো প্রিয়তা। দৃষ্টি সরাতে দেখলো প্রণয়ের হাত গড়িয়ে পড়ছে রক্ত। প্রণয়ের হাতে রক্ত দেখে জলের প্রিয়তার হৃদয় আর্তনাদ করে উঠল। ব্লিডিং হচ্ছে, ডক্টর ডাকিয়ে আনি। বলে দৌড়ে যাবে তখনই প্রণয়ের হাত টেনে ধরলো। প্রিয়তাকে বুক ঘুরে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। প্রণয়কে একদম নিজের কাছে বসে দিয়ে বলল, এত তিরিং বিরিং করিস কেন? প্রিয়তা অবাক হলো। তিরিং বিরিং কই করলাম? প্রণয় ওর দুই হাত নিজের বুকের মাঝে চেপে ধরলো। প্রিয়তা এখনো গোল গোল চোখে তাকিয়ে আছে। প্রণয় ওর নীল চোখে চেয়ে মনে মনে বলল, বোকা পাখি, তুই কি জানিস তুই পাশে থাকলে প্রণয় শিকদার মৃত্যুকেও ভয় পায় না। তুই তো আমার সবরে জান, তুই তো আমার জান পাখি, তুই আমার জান পাখি। তোকে একটুখানি ছোঁয়া আমার জন্য জীবন দায়ী। একটু কাছে থাক না, এমন করছিস কেন? প্রণয়ের বাদামি চোখের মায়ে আটকে পড়েছে প্রিয়তা। ওর দুটো চোখ কিছু একটা আছে যা প্রিয়তাকে খুব করে আকৃষ্ট করে, যা উপভোগ করার সাধ্য প্রিয়তার নেই। তার মনে হচ্ছে এই চোখের দিকে কিছু একটা বলছে, কিন্তু সে ভাষা বোঝার সামর্থ্য তার নেই। কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে প্রীতম, প্রেম, সাদাফ। সাদাফ বলল, এতক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে থাকার কি মানে? প্রণয়ের কন্ডিশন দেখতে যাব না? প্রেম বলল, কন্ডিশন তো রিসেপশনে বলে দিয়েছে। সাদাফ বলল, তবু একবার চোখে দেখা তো দেখবো। হাসলো প্রীতম, হেসে বলল, আমরা ভেতরে গিয়ে কি করব? আমাদের যাওয়া আর না যাওয়া বড় দাদা কিছু যায় আসে না। আর আমাদের দেখে আর কোনো লাভ নেই, কিন্তু যাকে দেখলে আমার ভাইটা ফিরে আসবে, সে তো তার কাছে আছে, তার মানসিক শান্তি, তাকে ওর জন্যই তো নিয়ে এসেছি। এতে দুজনেরই ভালো, না হলে দুজনই ছটফট করে মরে যাবে। সাদাপ অবাক হয়ে গেল। প্রণয় প্রশ্ন এড়িয়ে গেল। প্রেম বলল, বোন ভীষণ ভয় পেয়েছে আরেকটা পেশেন্টের কন্ডিশন শুনে। প্রীতম বলল, ভালোবাসে জিয়া অনেক। প্রেম অবাক করে দিয়ে আবারও বলল, এ কেমন হয়? এ কেমন হয় ভাই? কেন হয় এমনটা? কেন সবকিছু ভালো হতে পারলো না? আমাদের সবটা তো সুন্দর হতেও পারতো। আমাদের বোনটা তাহলে এত কষ্ট পেত না। নিয়তি কেন আমাদের ভাই বোনের জন্য এতটা নিষ্ঠুর হলো? কেন তারা কেউ একে অপরকে চেয়েও পেল না? কেন? সাদাব বলল, তাহলে এখন ফোন করে সবাইকে প্রণয়ের কন্ডিশন সম্পর্কে জানিয়ে দিই। সকলে দুশ্চিন্তা করছে নিশ্চিত। প্রীতম বলল, আর 1 ঘন্টা আগে বলে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে সবাই এলো বলে। প্রেম একটু ইতস্ত বোধ করলো। তাহলে এখন ব্রণকে ডেকে নিয়ে আসি মেজদা। মানে বড় আপু যদি দেখে সমস্যা করে, বা আমাদের বোনকে আবারও কষ্ট দিয়ে কিছু বলে। প্রথম দীর্ঘ শ্বাস ফেলে সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে, চা নক করে ঢুকবি। প্রেম সম্মতি জানিয়ে চলে যেতেই প্রীতমকে বয়সে একটা ছেলে এসে তাদের দিকে এগিয়ে এসে আন্তরিকভাবে বলল, হাই, আই এম অনির্বাণ। প্রীতম ছেলেটির দিকে তাকালো, চিনতে পারল না। ছেলেটি বোধহয় প্রীতমকে মনের ভাব বুঝলো না। সে পুনরায় হেসে বলল, আমি প্রণয় ভাইকে হাসপাতালে নিয়ে এসেছিলাম, আর আমি আপনার ফোনটা পিক করেছিলাম। প্রীতম এবার বুঝতে পারলো। সেও কিছুতে সে হ্যান্ডশেক করে কৃতজ্ঞতা প্রকাশ করলো। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমাদের বড় উপকার করলেন। তা হয়তো আপনি জানেনই না। ছেলেটি মৃদু হেসে আপত্তি জানিয়ে বলল, এভাবে বলবেন না। প্রণয় ভাই আমার ভার্সিটির সিনিয়র, বড় ভাই, সিনিয়র ভাইয়ের থেকেও বেশি। নিজের বড় ভাইয়ের মতোই ছিলেন। আমাদের অনেক খারাপ সময় হেল্প করেছেন, তার প্রতিদান তো কোনোদিনও দেওয়া সম্ভব না। প্রীতম আন্তরিকভাবে হাসল।
তাদের কথার মাঝে সাদাব কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিন্তু প্রণয়ের অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? প্রীতম কৌতূহল চোখে তাকালো। ছেলেটা একটা দীর্ঘ শ্বাস ফেলে গলা ভিজিয়ে নিয়ে বলতে শুরু করলো, আজ সকাল 9টায় বাড়ির ধারায় আমি রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়েছিলাম। অফিসে বসের সঙ্গে কথা বলছিলাম। মূলত অফিসের একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, অথচ আমি সময়ের জন্য যেতে পারছিলাম না। তাই বসের সঙ্গে কথা বলছিলাম। কথা বলার এক পর্যায়ে একদম অনাকাঙ্ক্ষিতভাবেই চোখের নিমিষে একটা টয়োটা গাড়ি এসে আমার একদম পাশে গাছের সাথে জোরে ধাক্কা মারলো। এত দ্রুত ঘটনা ঘটলো যে আমি কিছু বুঝে ওঠার সময় পেলাম না। কিছুক্ষণ মেরে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে জায়গাটা সরগর হয়ে যায়। আশপাশ থেকে মানুষ জড়ো হয়ে হট্টগোল শুরু করে। আমি ঠেলে ভিতরে ঢুকলাম। কিছু লোক গাড়ির দরজা খুলে ভেতরে দেখার চেষ্টা করছে, কিন্তু দরজা ভেতর থেকে বাজেভাবে লক হয়ে আছে। পরে গাড়ির কাঁচ ভেঙে ভেতরে লক খোলা হলো। আমি ধরাধরি করে গাড়ি থেকে নামাচ্ছিলাম। তার মুখটা রক্তে লাল হয়েছিল, চেনার উপায় ছিল না। তার মুখ চেনা চেনা লাগছিল। কিছুক্ষণ পর বুঝতে পারলাম এটা প্রণয় ভাই, তাই নিজের চোখের বিশ্বাস করতে পারলাম না। সবাই ভাইকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করছিল। তখন আমি আমার গাড়ি নিয়ে হাসপাতালে নিয়ে আসি এবং অ্যাডমিট করে দেই। ডক্টর চেক আপ করে জানায় প্রণয় ভাইয়ের অতিরিক্ত ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছিলেন, তাই টাল সামলাতে না পেরে অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন। ভাগ্য ভালো, তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু মাথায় কিছুটা আঘাত পেয়েছে আর একটু কেটে গিয়েছিল। তবে অনেক রক্তক্ষরণ হয়েছে। 2 দিন হাসপাতাল থেকে 4 ব্যাগ রক্ত দিতে হবে আর কিছু মেডিসিন ডক্টর ভাইয়ার ফোনে আমার কাছেই দিয়ে দিয়েছিল, কিন্তু আমি কাকে দিব ফোনটা বুঝতে পারছিলাম না। আমি লক খুলতেও পারছিলাম না। তখন ফাইনালি 6টার দিকে একটা ফোন এলো। দেখলাম ফোনটা তড়িঘড়ি করে রিসিভ করে। হাসপাতালের নাম বলা মাত্রই অফ হয়ে গেল। অনির্বাণ ফোনটা প্রথমের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে ভাইয়ার ফোন। প্রীতম আর সাদাফ হা করে শুনছিল সকল ঘটনা। আজ কত বড় বিপদ হতে পারত। প্রীতম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, তোমাকে অনেক অনেক শুকরিয়া মাবুদ, আজ তুমি বড় বিপদের হাত থেকে আমাদের ভাইকে বাঁচিয়েছ, আমার বোনকে বাঁচিয়েছ। প্রেম মাথা নিচু করে গলা খাকাইতে ডাক দিল, আসবো দাদান। প্রিয়তার প্রণয় তখনও তাকিয়েছিল একে অপরের দিকে, চোখের গভীরে। যেখানে দৃষ্টিতে কথা বলে, সেখানে বাক্য নিতন্ত নিরর্থক, অপ্রয়োজনীয়। চোখ মানুষের মনের আয়না। মানুষ মিথ্যা বলতে পারে না, কিন্তু চোখের কোনো মিথ্যা বলা যায়ও না। সে হয়তো বাক্যের গঠন দেখে ধরে ফেলে দেয়, কিন্তু তার মাঝে মধ্যে নিহিত কোনো এক মনের অনুভূতি সে হয়তো অপরজনের ব্যক্তির মুখের দিকে তাকিয়ে বলতে পারে, কিন্তু ঠিক অনুভূতিটা কি হতে পারে ব্যক্ত সকল কথা। প্রিয়তা ওর গাঢ় বাদামি দুটি চোখের ভাষা বুঝতে পারছে না, কিন্তু মনের ভাব কিভাবে যেন কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। বারবার মনে হচ্ছে ওই সুন্দর চোখ দুটোর দিকে কিছু বলতে, যা সে খুব করে চাইছে, কিন্তু বারংবার তাদের অর্থ ব্যর্থ হচ্ছে। তবুও কোনো শব্দ অপচয় করে না, একে অপরের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। বোঝার চেষ্টা করে, মেপে নিতে চায় গভীরভাবে। ওই 2 চোখে যেন তারা এক একজনকে দেখতে পাচ্ছে। প্রয়োজন হবে না কোনো বাক্যের, কোনো শব্দের। জীবন ফুরিয়ে গেলেও এই 2 চোখের মায়া থেকে নিজেকে মুক্ত করা তাদের পক্ষে সম্ভব না। তারা জড়িয়ে আছে গভীর মায়ায়, ঘৃণার ইন্দ্রজালে। প্রেম খুব করে কাশি দিয়ে কানে আসতেই হুঁশে ঘুর ফেরে দুজনের। প্রিয়তা প্রণয়ের হাত ছেড়ে লাফিয়ে সরে গেল প্রণয়ের কাছ থেকে। গালে ছড়িয়ে পড়া লাল রক্তিমতা। সে লজ্জায় বলল, ছি ছি, এতক্ষণ আমি এখানে বসে কি করছিলাম, ছি। প্রণয় ভাইয়ের সামনে সে লজ্জায় মিয়ে যায়। সে প্রণয়ের 2 হাতের শিরা চেপে ধরে বসেছিল। হাত ঝরাতে সেখান থেকে পুনরায় ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। প্রেমের আগমনে কিছুটা বিরক্ত হলো প্রণয়, কিন্তু বিরক্তটুকু মুখে প্রকাশ না করে শান্ত কণ্ঠে বলল, আয়। প্রেম ভিতরে ঢুকে বড় ভাইকে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলে বুকের ভেতরটা চিনচিন ব্যথা অনুভূত হলো। সে নম্র কণ্ঠে জিজ্ঞাসা করলো, এখন কেমন লাগছে দাদান? প্রণয় হালকা হাসলো। প্রিয়তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে সন্তুষ্ট জবাব দিল, অনেক ভালো। হাসলো প্রেমও। তাদের কথার এক পর্যায়ে প্রীতম, সাদাব, অনির্বাণ আর একজন নার্স কেবিনে প্রবেশ করে। প্রীতম আর সাদাব খুঁটে খুঁটে দেখলো। নার্স উত্তেজিত কণ্ঠে বলল, ক্যানুলাগুলো খুলে ফেলেছেন কেন? এত রক্তক্ষরণ হচ্ছে আপনার? এমনিতেই আপনার অনেক রক্তক্ষরণ হয়েছে, হিমোগ্লোবিন লেভেল একদম কমে গেছে, আর আপনাকে আরও রক্ত দিতে হবে, আর আপনি এইভাবে রক্ত বের করে দিচ্ছেন।
প্রণয় বিরক্ত বোধ করলো, তীব্র বিরক্তি নিয়েই বলল, এগুলো ডিস্টার্ব করছিল তাই খুলে ফেলেছি। এগুলো পরে আমি শুয়ে থাকতে পারবো না, আমার বাসায় যাওয়ার ব্যবস্থা করুন। প্রীতম আর প্রেম বিস্ময়ে চোখ ফেটে যায়, যেন একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। প্রীতমের বিস্ময় কাটার আগে প্রণয় তাকে ধমক দিয়ে বলল, দেখছিস কি, ধর আমায়, বাড়ি যাব। নার্স ছুটে গেল ডাক্তার ডাকতে। প্রিয়তা উত্তেজিত কণ্ঠে প্রণয়ের কাছে গিয়ে দাঁড়ালো, নিচু স্বরে বলল, এমন করছেন কেন? উনি তো বললেন আপনাকে আরো ব্লাড দিতে হবে। প্রণয় শান্ত কণ্ঠে বলল, লাগবে না, যথেষ্ট আছে। প্রিয়তা প্রণয়ের আরেকটু কাজ ঘেঁষে বলল, কণ্ঠ খাতে নামিয়ে, এমন করবেন না প্লিজ প্রণয় ভাই, আপনি অনেক অসুস্থ, এভাবে বাড়ি যাবেন না প্লিজ। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আপনার হিমোগ্লোবিন লেভেল অনেক নিচে, আপনার হাঁটতে মাথা ঘুরবে, প্লিজ একটু বুঝুন। প্রণয় গভীর দৃষ্টি তাকিয়ে তার প্রিয়তার করুণ মুখের দিকে। ডক্টর ছুটে এসে বলল, কি করছেন মিস্টার শিকদার, আপনি এখন বাড়ি কিভাবে যাবেন? কয়েক ঘন্টা আগেই আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি পুরো 6 ঘন্টা সেন্সলেস ছিলেন, আপনি গুরুতরভাবে অসুস্থ, এখন চলে গেলে আপনার অনেক প্রবলেম হবে, আপনার আরও ব্লাড নিতে হবে। প্রীতমের দিকে তাকিয়ে ডক্টর বলল, আপনারা বোঝান ওনাকে। প্রীতম আর প্রেম অসহায়ভাবে একে অপরের মুখোমুখি চাইল। বেচারারা আর কি বলবে, একটা ধমকেই তো তারা উড়ে যাবে। তারা যত যাই হোক বড় ভাইকে ভীষণ ভয় পায় এবং সম্মানও করে, তাই প্রীতম ভয়ে ভয়ে বলল, প্লিজ দাদা, মাত্র 2 দিনই তো। প্রণয় তাকিয়ে আছে প্রিয়তার চোখের দিকে, সেখানে মেনে নেওয়ার জন্য অনুরোধ স্পষ্ট। প্রণয় ডাক্তারদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, কিন্তু 2 হাতে লাগাবেন না, 1 হাতে ফ্রি রাখবেন। ডক্টর আপত্তি জানালেন। প্রীতম চোখের ইশারায় বারণ করলো। ডক্টর সম্মতি জানিয়ে শুধু রক্তের ক্যানুলা প্রণয়ের বাঁ হাতের শিরায় ঢুকিয়ে দিলেন। প্রিয়তা একদৃষ্টে সহ্য করতে পারল না, চোখ সরিয়ে খিঁচে নিল। প্রণয়ের ডান বাহু শক্ত করে চেপে আঁকড়ে প্রণয়ের নরম চোখে তার জানের দিকে তাকিয়ে রইল। এত নরম মন ভালো নয় রক্তজবা, তোমাকে অনেক শক্ত হতে শিখতে হবে। ডক্টর ক্যানুলা লাগিয়ে চলে যেতে যেতে বলে গেলেন, এতজন মিলে ভিড় করবেন না, পেশেন্টের সমস্যা হবে। ওরা সম্মতি জানালো। অনির্বাণ হাঁ করে তাকিয়ে আছে সামনে 16 থেকে 17 বছর বয়সী মেয়েটির দিকে। কেবিনে পা রাখা মাত্র দৃষ্টি থেকে একজোড়া নিগাল চোখের জলের পানে। সে আর এক মুহূর্তের জন্য চোখ ফিরে নিতে পারেনি এদিক ওদিক, কারো দিকে খেয়াল না করে সে তখন থেকে হাঁ করে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। সে মনে মনে বলল, এত সুন্দরী মেয়ে হয়? এই 27 বছর জীবনে অনেক সুন্দরী মেয়ে তো দেখলাম, কিন্তু এমন একজনকেও তো আগে দেখিনি। কি সুন্দর চোখ, চুল, চেহারা, এত মায়া থাকে কারো মুখে। প্রণয় অনির্বাণের দিকে তাকালো, বিষয়টা তার নজরে আসতে চোখের রং পাল্টে গেল। সে গম্ভীর কণ্ঠে অনির্বাণকে বলল, তুমি এখানে কেন হঠাৎ? প্রণয়ের গম্ভীর কণ্ঠে কানে আসতেই হকচকে গেল অনির্বাণ। তড়িৎ গতিতে নিচের দৃষ্টি নামিয়ে প্রত্যুত্তর করলো, আমি আপনাকে এখানে নিয়ে এসেছি ভাইয়া। প্রণয় কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে অনির্বাণের দৃষ্টি বারবার ঘুরে প্রিয়তার দিকে যাচ্ছে। তার জানের দিকে বারবার তাকাচ্ছে দেখে প্রণয়ের বিশাল মেজাজ খারাপ হলেও সে নিজকে শান্ত রেখে বলে, থ্যাংক ইউ অনির্বাণ, বাট আই নিড টেক এ রেস্ট। সো ওরা সবাই সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। প্রিয়তা বেরিয়ে যেতে নিলে প্রণয় গম্ভীর কণ্ঠে বলল, তুই কোথায় যাচ্ছিস? থেমে গেল প্রিয়তা। প্রণয়ের দিকে ফিরে তাকিয়ে বলল, বাইরে। প্রণয় ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, কেন? প্রিয়তা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, বাড়ি, আপনারা রেস্ট নেবেন। প্রণয় ওর কথা পাত্তা না দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এদিকে আয়। প্রিয়তা অবাক হলো, কিন্তু কিছু না বলে এগিয়ে গেল প্রণয়ের দিকে। প্রণয় আদেশে সুরে বলল, বস। প্রিয়তাও বাড়তি কথা না বললে লক্ষ্মী মেয়ের মতো বসে পড়ল পাশে। প্রণয়ের আবার বলল, তোকে আমি একদিন বারণ করেছিলাম। বলতো কি বারণ করেছিলাম? প্রিয়তা অবাক চোখে তাকিয়ে ভাবনায় পড়ে গেল। সে নিচু স্বরে বলল, অনেক কিছুই তো বারণ করেছিলেন, এখন আলাদা করে কোনটা বলবো? প্রণয় কপাল কুঁচকে বলল, গাধা, তোকে কি সাথে বলি? প্রিয়তা গাল ফুলিয়ে তাকালো। প্রণয় ওর দিকে তাকিয়েই ছিল। প্রণয় আবারও বলল, ঝটপট চুলগুলো শক্ত করে বাঁধ। চুল খুলে ঘুরে বেড়াস কেন? তোকে না কদিন বারণ করেছি চুল খুলে না ঘুরতে? প্রিয়তার খেয়াল হলো সে হাঁটু পর্যন্ত চুল, 1 হাঁটু পর্যন্ত চুল গত 4 ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছে। তাই সে তড়িঘড়ি লতানো চুলগুলো গলার কাছ থেকে সরিয়ে পেঁচিয়ে হাত খোপা করতে লাগলো। উন্মুক্ত হলো তার ফর্সা গলা, যেখানে চিকচিক করছে প্যান্ডেল, নিজ দায়িত্বে তার শোভা বৃদ্ধি করছে।
যার রূপের আগুনে ঘি ঢালে। প্রণয় মুগ্ধ চোখে তাকিয়ে প্রিয়তার চুল পেঁচানো দেখছে, চোখ ঝলসানো রূপের বাহার দেখে মন ভরে উঠছে। প্রণয় রাজ্যের রাজকুমারী, তার গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তার চুলের বাহার। প্রিয়তা প্রণয়ের দিকে তাকিয়ে বলল, আর কিছু বলবো, আর কিছু করব? প্রণয় কিভাবে জানি তাকালো ডান থেকে। প্রিয়তার বেবি হেয়ারগুলো কানের পাশে গুজে দিয়ে শান্ত গলায় শাসিয়ে বলল, ওই যে লোকটা দেখেছিস, দ্বিতীয়বার ওই ছেলেটার সামনে তোকে যেন পড়তে না দেখি। ওই লোক যতক্ষণ থাকবে তুই আমার চোখের আড়াল হবি না। আর আমার এই কথা যদি একটু অমান্য হয় তাহলে। প্রিয়তার চোখগুলো গোল গোল হয়ে গেল। ঢোক গিলে বলল, না হলে? প্রিয়তা হেসে ফেলতে চাইলো কিন্তু পারল না প্রণয়ের চোখের দৃষ্টি দেখে। প্রণয় হেসে প্রিয়তার চোখে চোখ রেখে অথচ শান্ত ভয়ঙ্কর কণ্ঠে বলল, চোখ তুলে ফেলবো। প্রিয়তার চোখ জোড়া বিস্ময়ে বড় হয়ে গেল। অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমার? প্রণয় শুধু হাসলো, মনে মনে বলল, আমার ভালোবাসার দিকে সব ছেলেদেরই নজর। ওদের কথা বলার মাঝে কেউ ঝড়ের বেগে উড়ে এসে প্রণয়ের বুকের মাঝে ঝাপটে পড়লো। হঠাৎ এমন হওয়ায় হকচকিয়ে গেছে সে। কয়েক সেকেন্ড সময় লাগলো কি হয়েছে বুঝতে। ব্যাপারটা বুঝে আসতে সে নিজে থেকে সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে দূরে সরানোর চেষ্টা করতে লাগলো। প্রহেলিকা প্রণয়ের বুকের মাঝে মাথা রেখে জোরে জোরে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে বলল, তুমি ঠিক আছো প্রণয়? বেশি ব্যথা পাওনি তো? এই কান্না দেখলে যে কারো মায়ে হওয়ার কথা, কিন্তু প্রণয়ের হলো না। সে শান্ত কণ্ঠে বলল, কি হচ্ছে কি, প্লিজ ছাড়ো। কিন্তু প্রহেলিকা প্রণয়ের কথা তোয়াক্কা না করে আরো শক্ত করে প্রণয়ের পিঠ জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম জানো। তুমি কেন এমন অসাবধানে থাকো? তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? আমি তো মরেই যেতাম। খুব ভালোবাসি তোমায় প্রণয়। প্লিজ আমাকে একটু তোমার বুকে মাথা রাখতে দাও, না হলে সত্যি বলছি আমি এখানেই মরে যাব। বলতে বলতে আরো জোরে কেঁদে উঠলো প্রহেলিকা। প্রণয় এক হাতে প্রহেলিকাকে সরাতে পারলো না। সে করুণ চোখে চাইলেও প্রিয়তার মুখে সব হাসি আনন্দ মিশিয়ে গেছে। তার দুহাত মুষ্টিবদ্ধ, নীল চোখে পানি টলমল করছে, নাক ফুলছে। সে আর এক সেকেন্ড সেখানে বসে থাকতে পারলো না। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বাইরের দিকে দৌড় দিল। প্রিয়তার চোখে এমন বেদনাদায়ক অশ্রু প্রণয়ের বুকে ব্যথা তৈরি করলো। ভীষণভাবে ব্যথা অনুভব করলো হৃদয়ে সে। এবার রেগে গেল, কঠোর কণ্ঠে কাটকাটভাবে বলল, দম বন্ধ লাগছে, দূরে সরো। কিন্তু পহিলাকাকে সরাতে পারলো না। এবার প্রণয়ের ভীষণ রাগ হলো। সে শক্ত করে পহিলিকার বাহু ধরে নিজের কাছ থেকে আলাদা করে দিল। পহেলিকা করুণ চোখে প্রণয়ের দিকে তাকিয়ে মনে মনে বলল, সব নিষ্ঠুরতা আমার বেলায় কেন প্রণয়? কেন তুমি আমার বেলাতে এতটা নিষ্ঠুর হও? কেন আমার কষ্টগুলো তোমার চোখে পড়ে না? আমার জায়গায় প্রিয়তা থাকলে দূরে সরাতে পারতে? পারতে না, বরং নিচের বুকের ভেতর ঢুকিয়ে ফেলার চেষ্টা করতে। তবে কেন প্রণয়? ভালোই বা বাসলে একটু সহানুভূতি, ভালো নাই বা বাসলে একটু সহানুভূতি কি কাজ করে না আমার জন্য? খুব খারাপ কাজ করে বুকের ভেতরে, তাই না? মাথাটাও রাখতে দেওয়ার অধিকার দিলে না আমায়। আমার ভালোবাসা না হয় মানলেই না, কিন্তু আমার জন্য কি তোমার মনে একটু মায়াও নেই? একটু খারাপ লাগার অনুভূতিও কাজ করে না তোমার? প্রণয়ের চোখ সরিয়ে পূর্বের ন্যায় বলল, শান্ত হও, ঠিক আছে আমি। প্রহেলিকার দৃষ্টি আজ হিংস্রতা নেই, যা আছে তা কেবল আক্ষেপ। সব কিছু থাকা সত্ত্বেও তার কিছু না পাওয়ার আক্ষেপ। সে দিনে দিনে সে অনেক দিন যেদিন আনে দিন খায়, সেও তার চেয়েও বেশি ঢের সুখী। জিতে গিয়েও আজ হেরে গেছে সে নিজের কাছে। মানুষকে কেড়ে নিতে গিয়ে অন্য মানুষের মালিকের থেকেও দূর হয়ে গেছে সে।